নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো নাওরে মহেশ আর নন্দা কুমার যেহেতু পরের ম্যাচে নর্থ ইস্টের সাথে খেলতে পারবে না, ইস্ট বেঙ্গলের উইং পজিশনে কারা শুরু করবে সেটা এখন বড় প্রশ্ন। সেখান থেকে অনেক জায়গায় বলা হচ্ছে যে বিষ্ণু আর সায়ন ব্যানার্জি এই দুজন প্লেয়ার দুই উইংয়ে স্টার্ট করতে পারে নর্থ ইস্ট ম্যাচে, কিন্তু আদতে আমরা যা দেখছি বিষ্ণুকে ব্যবহার করা হলেও হতে পারে নর্থ ইস্ট ম্যাচে, কিন্তু বিষ্ণু ছাড়া সায়ন, জেসিন কাউকে অস্কার কিন্তু নর্থ ইস্ট ম্যাচের ফার্স্ট 11-এ রাখবে বলে মনে হয় না। মোটামুটি প্র্যাকটিস দেখে যা মনে হচ্ছে মাদি তালালকেই সেদিন উইং পজিশনে হয়তো শুরু করা হতে পারে, এবং সেরকম ছকাই কিন্তু কোচ প্র্যাকটিস করাচ্ছে। এমনিও সায়ন অনেকদিনই টিমে চান্স পাচ্ছে না, অনেকদিন সে মাঠের বাইরে। সেখান থেকে নর্থ ইস্ট ম্যাচেও সায়ন শুরু করতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো এই মুহূর্তে মোহনবাগানের সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে রাইট ব্যাক পজিশনটা। কেননা আশিস রায়ের চোটের পর ওই জায়গায় মোহনবাগান টিমে কিন্তু সেরকম কোয়ালিটি প্লেয়ার নেই। তো এই একটা চিন্তায় কিন্তু কোচ মলিনার মাথায় রয়েছে। তো মলিনা কিন্তু আশিস রায়ের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছেন, এবং দীপেন্দু বিশ্বাসকে হয়তো সেই দায়িত্বটা দেওয়া হতে পারে। মলিনা কিন্তু দীপেন্দুকে রেডি করছে ওই জায়গায়। প্র্যাকটিসে দীপেন্দুকে রাইট ব্যাকে ব্যবহার করছে কোচ। দীপেন্দু কিন্তু ফুল ফ্লেজেড প্র্যাকটিসও করেছে। তার ট্যাকেলে একটা হালকা চোটও পেয়ে গেছে কিন্তু আশিক কুরুনিয়ান। তো আশিস রায়ের বিকল্প হিসেবে এখন দীপেন্দুকে মাঠে নামানো হয় কিনা সেটাই এখন দেখার। এরপর যদি আমরা একটু রবসন রবিনোকে নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি রবসন রবিনোকে পেতে ইস্ট বেঙ্গল কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, কথাবার্তা এগোচ্ছে। যে কোনো মুহূর্তে কোনো ডিসিশন কিন্তু আসতে পারে। এবার রবসনকে নিয়ে মার্কেটে প্রচুর ভুলভাল তথ্য ঘুরছে। আমি কারো নাম নেব না, সবাই কিন্তু আমার অত্যন্ত সম্মানের, আমি তাদের ভিডিও দেখি, কিন্তু যে ভুলভাল তথ্যগুলো ছড়ানো হচ্ছে তাদের মধ্যে অন্যতম এবং প্রথম তথ্য হচ্ছে রবসন রবিনোর বসুন্ধরার সাথে চুক্তি 30শে নভেম্বর শেষ হচ্ছে না। রবসন রবিনোর সাথে বসুন্ধরার চুক্তি শেষ হচ্ছে 23শে নভেম্বর। স্ক্রিনে আমি সেই স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এবার দ্বিতীয় তথ্য হচ্ছে রবসন রবিনোর সাথে বসুন্ধরার চুক্তি শেষ হয়ে গেলেও রবসন রবিনো নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট পাবে না। ট্রান্সফার উইন্ডোর মধ্যে ছাড়া নাকি নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায় না, এটাও ভুল তথ্য। তো বন্ধুরা বলে রাখি, এখানে যে ট্রান্সফার উইন্ডোর কথা বলা হয়েছে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো বিভিন্ন দেশের ট্রান্সফার উইন্ডো কিন্তু বিভিন্ন সময়। ভারতে কিন্তু ট্রান্সফার উইন্ডো যেমন একটা হয় 9 জুন থেকে 31শে আগস্ট, আর একটা হয় শুধু জানুয়ারি মাসটা, অর্থাৎ 1 তারিখ থেকে 31 তারিখ। বাংলাদেশে আবার ট্রান্সফার উইন্ডো শুরু হয় কিন্তু 1 জুন থেকে অগস্টের 22 তারিখ। আবার শীতকালীন উইন্ডো শুরু হয় জানুয়ারির 11 থেকে ফেব্রুয়ারির 8 তারিখ অবধি। তো শুধু ভারত বা বাংলাদেশ কেন, পৃথিবীর অন্যান্য দেশেও ভিন্ন ভিন্ন সময় কিন্তু ট্রান্সফার উইন্ডো আমরা লক্ষ্য করেছি। তাহলে কোন ট্রান্সফার উইন্ডোর সময়টাকে ফিফা একক মানবে যে সেই সময়ে এনওসি দেওয়া হবে? তো এটা সম্ভব নয়, যেটা বলা হচ্ছে ভুল বলা হচ্ছে। প্লেয়ার যদি ফ্রি থাকে তখনই বলা হচ্ছে কারণ সে এনওসি পেয়ে গেছে। তো সেক্ষেত্রে অন্য টিমে যেতে তার কোনো বাধা নেই। আরেকটা তথ্য ঘুরছে 30শে নভেম্বরই নাকি আনোয়ার আলীর ফাইনাল হিয়ারিং হবে, তারপরে ইস্ট বেঙ্গল আবার ট্রান্সফার ব্যান খাবার সম্ভাবনায় থাকবে। তো বন্ধুরা বলে রাখি, 30শে নভেম্বর পিএসসির মিটিং আছে, এরপরে কিন্তু আবার হাইকোর্টের রিভিউও আছে। তো কোনো শাস্তি কিন্তু সঙ্গে সঙ্গে পিএসসি চাপিয়ে দিতে পারবে না, এখনো কিন্তু খেলা অনেক হবে। তো সঙ্গে সঙ্গে কোনো ট্রান্সফার ব্যান আসছে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। রবসন ইস্ট বেঙ্গলে আসলে ভালো, আর রবসন যদি ইস্ট বেঙ্গলে না আসে তাহলে তার একমাত্র কারণ হবে তার স্যালারি জনিত সমস্যা অথবা ফিটনেস জনিত সমস্যা। বাকি অন্য কোনো কারণ কিন্তু রবসন আসার ক্ষেত্রে বাধা হতে পারে না। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের একটা প্রস্তাব নিয়ে কথা বলি, তো রেফারিং নিয়ে এআইএফএফ এর সঙ্গে বৈঠক করে নিয়েছে ইস্ট বেঙ্গল কর্তারা, কিন্তু সেই মিটিংয়ে ছিল না এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। আইএসএল এ অবিলম্বে যাতে ভার চালু হয় মিটিংয়ে কিন্তু তার দাবি করেছে ইস্ট বেঙ্গল কর্তারা, এবং ফেডারেশন একটা আশ্বাস দিয়েছে আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে নাকি এই বিষয়ে আলোচনা চলছে, হয়তো খুব তাড়াতাড়ি ভার আনা হবে। তখন ইস্ট বেঙ্গল কর্তারা কিন্তু আবার বলেন তাহলে যতদিন ভার না আনা হচ্ছে ততদিন যেন আইএসএল এ বিদেশি রেফারিরা রেফারিং করান। সেটাই কিন্তু শেষ পর্যন্ত এআইএফএফ কর্তারা রাজি হয়নি। এছাড়া ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল এর দুটো ম্যাচের ডেট চেঞ্জ করতে বলেছে এআইএফএফ কর্তাদের, কারণ চ্যালেঞ্জ লিগে আরকাডগের সাথে খেলবে ইস্ট বেঙ্গল, তাই 2 তারিখ বেঙ্গালুরু ম্যাচ আর 8 তারিখ নর্থ ইস্টের ম্যাচের ডেট চেঞ্জ করতে বলা হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতির জন্য ইস্ট বেঙ্গল কর্তারা কিন্তু অনুরোধ করেছে যাতে ওই দুটো ম্যাচের ডেট চেঞ্জ করা যায়। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।